এ কি বর্বরতা, এ কোথায় আছি, কোন দেশে আছি, এই দেশ ছেড়ে চলে যাব, থাকবো না এখানে। যেদিন মাহমুদুর রহমানের উপর আপনার প্রথম এই আঘাত আসলো, তারপরের দিন আমি কলাম লিখলাম, তারপর 2-3টা কলাম লিখলাম। আমাদের এই নিয়ন্ত্রকের বন্ধু আছেন এখানে, আপনি হয়তো স্মরণ করবেন, আমি এর প্রতিবাদ করে লিখলাম। তখনও আবার সেই হুমকি, ওই একই হুমকি আসে, স্যার লিখবেন না আপনি কেন? স্যার আপনাকে, স্যার আমরা ভালোবাসি, আপনি স্যার আপনি এই এই অকালে প্রাণ দিবেন, এটা তো হয় না আর কি, এইভাবে আবার কী করবো, এগুলো তার কারণে বলাও যায় না, চুপ করে থাকি, ঠিক আছে করুন। তারপরে যেদিন কুষ্টিয়ার এই আদালতে প্রাঙ্গণে মাহমুদুর রহমানকে রক্তাক্ত করা হলো, বিশ্বাস করেন আমি আমার অশ্রু ধরে রাখতে পারিনি। আমার শিক্ষকতা জীবনে এই ধরনের ঘটনা আছে। একজন ছাত্রনেতা, নাম বললে আপনারা সবাই চিনবেন, তো সে আপনার ওই, আমি তখন সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, তো সে জেল থেকে বেরিয়েছে। তো সেখানে সে তখনকার উপাচার্য ছিলেন প্রফেসর আব্দুল মান্নান, এই এরশাদের সময় আমাদের। তো তিনি সে এর আগেও কয়েকটা খুনটুন করেছে আর কি, তো সেই পরীক্ষা দেয় নাই। তো সেখানে সে ওই তাকে, সে চায় যে তাকে উত্তীর্ণ করা। তো উনি তার উপরে লিখে দিলেন যে চেয়ারম্যান সমাজবিজ্ঞান বিভাগ, তাহাকে গড় নম্বর দিয়ে উত্তীর্ণ করুন। তা আমি তো, সে আসছে আমার কাছে, আমি বললাম যে তোমার গড় কোথায় পাবো বলো, তুমি তো পরীক্ষায় দাও নাই। কয় যে ইনকোর্স পরীক্ষা দিয়েছি স্যার। আমি ইনকোর্সের নাম্বার দিয়ে, গড় নাম্বার দিয়ে তোমাকে অনার্স পরীক্ষা উত্তীর্ণ করা, এটা তো সম্ভব না। তখন তিনি বলেন, স্যার আপনি ভাইস চ্যান্সেলর কথা মানবেন না, স্যার আপনি প্রফেসরের কথা মানবেন না। আমি বাবার এটা তো মানার কথা না, এটা তো হয় না, সবাই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে আর তুমি পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ হবা, এটা তো হতে পারে না, এটা তো আমার পক্ষে সম্ভব না। আমি আমাদের শিক্ষকদের সভা ডাকলাম, তাদেরকে বললাম যে এরকমভাবে এই তো এইভাবে ভাইস স্যার লিখে দিয়েছে। সবাই বললো না, কীভাবে, এটা হবে না, সে গুন্ডামি করুক, সে ছাত্র রাজনীতি করুক, যা করুক। কিন্তু এমনভাবে প্রেশার দেওয়া শুরু করলো যে আমি শেষ পর্যন্ত ঘুমাতে পারতাম না রাতে বেলা। প্রত্যেক দিন এসে সে তার সাঙ্গপাঙ্গ নিয়ে এসে, শেষে আমি অতিষ্ঠ আমি একদিন বললাম যে দেখো, হয় পরীক্ষা দিবা, না হলে তোমার সামনে আরেকটা অপশান আছে, সেটা হলো ওই 5টার সময় আমি এখান দিয়ে অপরাজয় বাংলার সামনে দিয়ে চলে যাব, তখন তুমি আমাকে গুলি করে দিও, তোমার কাছে তো বন্দুক আছে। স্যার কী বললেন? আমি গুলি করে দিও আমাকে, তোমার আর পরীক্ষা দেওয়া লাগবে না। তখন সে তার বাইরে তার বন্ধুদের সাথে বলে স্যার কি বলে, গুলি করে দিতে। শেষ পর্যন্ত সে রাজি হলো পরীক্ষা দিতে। পরীক্ষা দিল 8 পেপার, তখন অনার্সের পরীক্ষা আপনারা জানেন, 7 পেপার দিছে, 8 পেপারে দিছে আবার অ্যারেস্ট হয়ে চলে গেছে। তারপরে সে জেল থেকে বেরিয়ে সে রাজনৈতিক দলে যোগদান করে, সে এমপি হয়ে যায় আর কি, এমপি হওয়ার পরে তার সাথে হঠাৎ আমার সোনারগাঁ, তখন এটা কি বলে, এই সোনারগাঁ না, এই যে সেরাটন যাচ্ছি, দেখেছি সে আসছে, তার নেতা সহ করা হচ্ছে। আমি বলছি সর্বনাশ। কিন্তু যেটা অবাক হলাম, বিস্মিত হলাম, সে এসে বলে সালাম আলাইকুম দিয়ে আমার পায়ে ধরে কথা বুঝি করলো, গিয়ে তার নেতাকে বললো, নেতা আমার বললাম না, বলে যে আমার শিক্ষক, যে উনি একটা ভাগের বাচ্চা, বলে যে আমাকে উত্তীর্ণ করে নাই কিছুতে, এই যাই হোক স্যার আমি এখন এমপি। আমি বলে যে না, আমি দেখেছি, তুই ভালো থাক। তো আমি ওই যে আবদুল্লাহ সাহেবের অনুষ্ঠান থেকে গিয়ে যখন আবার এই হুমকি পালাম, আমি বললাম আপনি আমাকে ছাত্রলীগের গুলির ভয় দেখাচ্ছেন? তো এই ছাত্রলীগের আমার অনেক গুন্ডা তো আমার ছাত্র ছিল, এই যে আরঙ্গ বলে একজন ছিল, তো তারে আমি এই একটা আদর করে বলতাম আরঙ্গজেব, কী খবর তোমার, এই আর কি। তো আমি বললাম যে এরা তো সবাই তো আমার ছাত্র, এই তো বহু তো গেছে, তাহলে মৃত্যু তো একদিন হবেই। কিন্তু তো যাই হোক, আবার যে কথা বলছিলাম, এই যে অন্ধকার যুগ, যেটা গত 16 বছরে, এটাকে আমি ইউরোপের মধ্যযুগের সাথে তুলনা করি। ইউরোপের মধ্যযুগকে বলা হয় তো ডার্ক এজ এই অর্থে যে সেখানে সূর্য উঠত না তা নয়, সূর্য উঠত, কিন্তু মানুষের কোনো অধিকার ছিল না, সব অধিকার বঞ্চিত ছিল। ওই যে আপনার আমাদের সেই ফরাসি দার্শনিক যে সোশ্যাল কন্ট্রাক্ট যে আপনার রুশো,
রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট। সেই বইতে প্রথম লাইন হলো, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার ইজ ইন চেইন। যে মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সে তারপরে শৃঙ্খলিত হয়। আমাদের এই অঞ্চলের মানুষের, বিশেষ করে এই দেশের মানুষের, আমাদের বাংলাদেশের যে ভূখণ্ড বলেন আজকে, আমরা পরাধীনই ছিলাম। আসলে আমাদের সবসময় শৃঙ্খলিত করে রাখা হয়েছিল। সে 47 সালে বলেন, তারপরে সেই পরে আপনার এই 71 সালে বলেন, আমরা তো আমাদের দেশের মানুষ, আমাদের দেশের জনগণ, আমাদের সংবাদপত্র বলেন, আমাদের কোনো ফান্ডামেন্টাল রাইটস আমাদের ছিল না, আমরা শৃঙ্খলিত হয়েছিলাম। এটা বাংলাদেশ স্বাধীন, দেখেন কত এই অঞ্চলের মানুষ রক্ত দিয়ে আপনার এই দেশ স্বাধীন করে। এই যে আপনার কি ভয়াবহ সেই আপনার 71 সাল সেই মুক্তিযুদ্ধ, সেই দেশ স্বাধীন করে রক্ত দিয়ে। কিন্তু তারপরে কি হলো? তারপরে কাহিনী ওই যে আমাদের বন্ধু এই আমাদের বলেছেন, এই কাদের গণি চৌধুরী বলেছেন, তারপরে বাকশাল কায়েম হলো। বাকশাল কায়েম কি করলো? আমরা সংবাদপত্রের কথাই যখন বলছি, সংবাদপত্রের কথাই বলি, যে 4টি সংবাদপত্র রাখলো আর সব সংবাদপত্র বন্ধ করে দিল। তো এটা স্বাধীন দেশ, গণতান্ত্রিক রাষ্ট্রে এটা হতে পারে বলেন? যে 4টা সংবাদপত্র থাকবে, সরকারের গুণগান গাইবে আর সব বন্ধ থাকবে, এটা হতে পারে? তো সেখান থেকে তো আপনার এই সংবাদপত্রের কন্ট্রোল শুরু। তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসলেন ক্ষমতায়, তিনি এসব অবশ্যমুক্ত করে দিলেন। আপনার সংবাদপত্রের স্বাধীনতা কিছুকালের জন্য হলো, অন্তত আপনার হলো। কিন্তু তারপর আপনি পর্যায়ক্রমে দেখেন, বিশেষ করে 16 বছরে যেটা হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতাকে কীভাবে হরণ করা হয়েছে। গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্রের তো কবর রচনা করা হয়েছে। তো যে দেশে গণতন্ত্র থাকবে না, সেই দেশে সংবাদপত্রের স্বাধীনতা কী করে আপনি আশা করেন? তারপরে এই যে দেখেন, এই যে এর মধ্যেও এটা মার্কসের লেখার মধ্যে আছে যে এই অবস্থার মধ্যেও বেশিরভাগ থাকবে দালাল, প্রফেশনালদের মধ্যে, সাংবাদিক, শিক্ষক ও আইনজীবী, এদের মধ্যে বেশিরভাগ থাকবে দালাল, পদালেহনকারী, চাটুকার। তবে তার মধ্যে একটা ক্ষুদ্র অংশ থাকবে যারা এই জনগণের পাশে থাকবে এবং লড়াই করে যাবে। মাহমুদুর রহমান সেই অংশের সাংবাদিক। সে মার্কসের কথা যদি বলি, সেই তত্ত্বের কথা যদি বলি, সেই অংশের সেই জনগণের বন্ধু, সেই এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যিনি লড়াই করেছেন। তো তাই মাহমুদুর রহমান, তারা সংখ্যা অনেক কম, তাদের সংখ্যা অল্প। এই আপনারা যে কজন আছেন তারা আপনারা লড়াই করেছেন। এখন দেখেন কি ভয়াবহ নির্যাতন আপনার শিকার হয়েছে মাহমুদুর রহমান। এগুলা আমি বলে আমার বক্তব্য দীর্ঘ করতে চাই না, আপনারা জানেন, তার লেখার মধ্যে এগুলো আছে। যেদিন মাহমুদুর রহমানের উপর আপনার প্রথম এই আঘাত আসলো, তারপরের দিন আমি কলাম লিখলাম। তারপর 2-3টা কলাম লিখলাম। আমাদের এই নিয়দিগন্তের বন্ধু আছেন এখানে, আপনি হয়তো স্মরণ করবেন, আমি এর প্রতিবাদ করে লিখলাম। তখনও আবার সেই হুমকি, ওই একই হুমকি আসে, স্যার লিখবেন না আপনি। কেন? স্যার আপনাকে, স্যার আমরা ভালোবাসি, আপনি স্যার আপনি এই অকালে প্রাণ দিবেন, এটা তো হয় না আর কি, এইভাবে আমার কী করবো, এগুলো তার কারণে বলাও যায় না, চুপ করে থাকি, ঠিক আছে করুন। তারপরে যেদিন কুষ্টিয়ার এই আদালতে প্রাঙ্গণে মাহমুদুর রহমানকে রক্তাক্ত করা হলো, বিশ্বাস করেন আমি আমার অশ্রু ধরে রাখতে পারিনি। আমি অশ্রু সজল নয়নে আমার যারা পাশে আছে আমি বললাম, এ কি বর্বরতা, এ কোথায় আছি, কোন দেশে আছি, এই দেশ ছেড়ে চলে যাব, থাকবো না এখানে। কিন্তু আপনার সেই কাহিনী আপনারা জানেন। তারপরেও আবার লিখলে পরে আবার হুমকি আসে এই। কিন্তু কলম সারা জীবন তো এই বই কলম নিয়েছিলাম, এই কলম যুদ্ধ আমরা চালিয়ে, এইটা অস্ত্র। তারপরে আপনার এই যে ডক্টর ইউনূস, আপনার ওই আজকে সকালে কে জানি বলছিলেন একজনে যে যা লঙ্কায় সে হয় রাবণ। থাকতে আমি ওসব কথা বলতে চাই না। উনি আমার অগ্রজ প্রতিম, আমার সাথে দীর্ঘদিনের আমার বন্ধু, আমার পরিচিত। তো তিনি তাকে যখন 6 মাসের জেল দিল, প্রথম প্রতিবাদ কলামটা আমি লিখলাম, একটা পরপর 2টা লিখলাম। তারপরে আবার সেই হুমকি যে লেখা বন্ধ করেন, রাস্তাঘাটে আপনাকে, আমাকে পরে শেষ পর্যন্ত এমন হলো যে বলে রাস্তা বেরোবেন না আপনি, রাস্তা বেরোলে গুলি খাবেন। এই
কিন্তু যাই হোক সেগুলো আছে, সেটা কিসের জন্য করেছি? অন্যায়ের প্রতিবাদ করেছি, এই স্বৈর শাসনের প্রতিবাদ করেছি, এই নির্যাতনের প্রতিবাদ করেছি। এখন সংবাদপত্রের যে স্বাধীনতার কথা বলছেন, আপনি সংবাদপত্র স্বাধীনতা কোথা থেকে আসবে? আপনি যদি গণতন্ত্র না থাকে তাহলে আপনি আপনার মত প্রকাশের স্বাধীনতা থাকবে না। আপনি এই যে এই অবস্থার মধ্যেও যে কাদের গনি চৌধুরী তার বন্ধুরা যে লিখে যাচ্ছেন, যে আমার যে একসময় নিয়মিতভাবে আমার কলাম ইত্তেফাকে ছাপা হতো, একসময় ইত্তেফাকের সাংবাদিক, তার নাম সৌরভ জাহাঙ্গীর, সে দেখতো এই পাতা, সে এসে আমাকে হাত জোর করে বললো, স্যার আপনি আমার লেখা দিয়েন না, আপনার লেখা স্যার ছাপা হবে না। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।